আজকে আমরা নতুন একটা টপিক শুরু করি, কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দুটো জিনিস প্রায় একই ধরনের ঘটনা। র্যাঙ্ক কোরিলেশনটা একটু আলাদা। কোরিলেশন কোএফিসিয়েন্টের যে সংজ্ঞা সেটা বলা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক, কোরিলেশন, একটার সঙ্গে আরেকটার যে রিলেশন, সহ সম্বন্ধ, সেটাই আমাদের বের করতে হবে। এখন উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন পণ্যের দাম এবং চাহিদার যে সম্পর্ক। পণ্যের দাম যদি একটা চলক হয়, চাহিদার সম্পর্ক আরেকটা চলক হয়, তাহলে এর মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে কোরিলেশন, সহসম্বন্ধ। আবার আয়ের সঙ্গে ব্যয়ের যে সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে পণ্যের দামের সঙ্গে চাহিদার আবার কি সম্পর্ক? পণ্যের দাম এবং চাহিদা বলতে দাম ও চাহিদার সম্পর্ক। ইকোনমিক্স যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবো, সেটা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে না বাড়ে? কমে কমে। আর দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা বাড়ে। হ্যাঁ। জি স্যার। তো এই যে বিপরীতমুখী সম্পর্ক স্যার। বিপরীতমুখী সম্পর্ক। হ্যাঁ। তো এই যে অনেক সময় আবার দেখা যাচ্ছে যে সমমুখীও হয়। হ্যাঁ, হ্যাঁ, সমমুখীও হয়। যেমন সেটা হচ্ছে যে পণ্যের দাম বাড়লে যোগান বাড়ে না কমে? যোগান বাড়ে। রেখা, যারা ইকোনমিক্স পড়েছো তারা বলতে পারবে যোগান রেখা আছে। তো দাম জি কমলে স্যার। যোগান কমে, দাম বাড়লে আবার যোগান বাড়ে। বাড়ে, যোগান বাড়ে। ঊর্ধ্বমুখী। হ্যাঁ, জি স্যার। দুটোই। ঊর্ধ্বমুখী। আয় ব্যয়ের যে সম্পর্কটা সেটা হচ্ছে, তোমার যদি আয় বেশি হয় তাহলে ব্যয়ও বেশি হবে, তাই না? আয় কম ব্যয় কম। হ্যাঁ, এরকম। তবে এগুলা ব্যতিক্রম আছে আর কি। হ্যাঁ, যদি কৃপণ লোক হয় তাহলে আয় বেশি হলেও সে ব্যয় করবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর দাম চাহিদা, যেমন অনেক পণ্যের দাম কমলেও চাহিদা বাড়ে না। হ্যাঁ, আবার অনেক পণ্যের দাম বাড়লেও দাম কমলেও চাহিদা কমে না। যেমন দাম বাড়লেও চাহিদা কমে না। মানে কিছু কিছু জিনিস আছে জি যে স্যার। নিতেই হবে। যেমন দেখা যাচ্ছে চাউল, মানুষ বাড়লেও নিতে হচ্ছে, কমলেও নিতে হচ্ছে, তাই না? নিতে হচ্ছে। এরকম একটা ব্যাপার। তো এই যে একটা চলকের সঙ্গে আরেকটা চলকের এই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে কোরিলেশন। ওকে। তো কোরিলেশনের যে মান, উত্তরটা সাধারণত +1 এবং -1 এর মধ্যে হবে। 1 এর উপরে যাবে না। বিশাল অঙ্ক একটা করব কিন্তু উত্তর হবে +1 অথবা প্লাস 0.9, 0.8, 0.93355 ইত্যাদি ইত্যাদি। মানে -1 এবং +1 এর মধ্যে থাকবে, অথবা 0, এরকম ধরনের। ঠিক আছে। এটা ছোট প্রশ্ন যে সহসম্বন্ধের মান কত থাকে +1 এবং -1 এর মধ্যে। সহসম্বন্ধের প্রকার ভেদ আমরা আলোচনা করি কিছুটা। সেটা হচ্ছে, সহসম্বন্ধ হচ্ছে 5 প্রকারের: পূর্ণ ধনাত্মক, আংশিক ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক, আংশিক ঋণাত্মক, এবং আরেকটা হচ্ছে 0। সেটা কিরকম? ওই যে আমরা যখন অঙ্ক করব তখন যদি আমাদের মান +1 হয় তাহলে মনে করবো এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক। আবার যদি মান -1 হয় তাহলে এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক। আর এর মাঝে যদি প্লাস হয় তাহলে আংশিক ঋণাত্মক। আবার এর মাঝে যদি মাইনাস হয় তাহলে সেটা আংশিক ঋণাত্মক। আর যদি কোনো কিছুই না হয়, 0 হয়, তাহলে সেটা হচ্ছে 0 সহসম্বন্ধ। এখানে একটু লিখেছি আমি, সেটা হচ্ছে দুটো চলকের পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি যখন সমানুপাতিক হারে সমমুখী, এটা যে হারে বাড়ছে, এক্স যদি আমি ধরি, এক্স যেভাবে বাড়ে ওয়াইও সেভাবে বাড়ে। এক্স ওয়াই যদি আমি দুটো চলক ধরি, এক্স যদি 10% হারে বৃদ্ধি পায়, ওয়াইও 10% হারে বৃদ্ধি পায়। এক্স যদি 10% হারে হ্রাস পায়, ওয়াইও 10% হারে হ্রাস পায়। এই যে একই ধরনের, একই অনুপাতের যে হ্রাস বৃদ্ধির যে এই সম্পর্কটা, সেটাই হচ্ছে পূর্ণ ধনাত্মক। ওকে। এবং সেক্ষেত্রে মান হবে এই যে +1। আমরা যখন অঙ্ক করব এবং অঙ্কতে যখন আমরা +1 মান পাবো, তখন সেটা হয়ে যাবে পূর্ণ ধনাত্মক সহসম্বন্ধ। হ্যাঁ, এটা অঙ্ক করার পরে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আসবো তখন এটা আবার মনে আসবে।
আর ওইটার সাথে সাথে যদি এটা চিন্তা করি পূর্ণ ঋণাত্মকটা, সেটা হচ্ছে দুটি চলকের পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি সমানুপাতিক না হয়ে বিপরীতমুখী হয়। যেমন দাম বাড়লে চাহিদা কমে, অর্থাৎ এক্স যে হারে বৃদ্ধি পাচ্ছে ওয়াই সেই হারে আবার হ্রাস পাচ্ছে। যেমন এক্স যদি 10% হারে বৃদ্ধি পায়, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওয়াই 10% হারে হ্রাস পাচ্ছে। হ্রাস এবং বৃদ্ধি মানে বিপরীতমুখী, তাই না? সাধারণত তুমি এ পাশে যাচ্ছ, আমি এ পাশে যাব, হ্যাঁ, একেবারে বিপরীত ধর্মী যে বিষয়টা, সেটাই হচ্ছে আমাদের পূর্ণ ঋণাত্মক। ওকে, আর এর মাঝামাঝি যেটা সেটাই হচ্ছে আংশিক। যেমন আংশিক ধনাত্মক, ধনাত্মক মানে হচ্ছে প্লাস পজিটিভ যেটা, আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস নেগেটিভ যেটা। তো এই যে আংশিক ধনাত্মক মানে হচ্ছে যেখানে দুটি চলকের পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি সমানুপাতিক হারে সমমুখী হয় না। দুটোই সমানুপাতিক হারে সমমুখী হয় না, মানে দুটোই বৃদ্ধি পেতে পারে, দুটোই হ্রাস পেতে পারে, কিন্তু সমানুপাতিক হারে না। অর্থাৎ এর আগেরটা যেমন আমরা দেখেছি যে 10% হারে বৃদ্ধি পাচ্ছে এক্স, 10% হারে বৃদ্ধি পাচ্ছে ওয়াই। তো এখানে দেখা যাচ্ছে যে এক্স যদি 10% হারে বৃদ্ধি অথবা হ্রাস পায়, তাহলে ওয়াই হচ্ছে মনে করো যে 15% অথবা 8% অথবা 20%, মানে একই ধরনের হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে যে সহসম্বন্ধ মানে কোরিলেশনের মান আমরা পাবো সেটা হচ্ছে এই যে 0 এর থেকে বেশি প্লাস 1 এর থেকে কম, ঠিক আছে? এটা আমি পরে আবার বলছি। আংশিক ঋণাত্মকটা ঠিক সেরকমই, দুটো চলকের মান, হ্যাঁ, বা পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি বিপরীতমুখী, হ্যাঁ, একটা মাইনাস হলে একটা প্লাস হয়, কিন্তু সমহারে হয় না। এক্স 10% হারে বৃদ্ধি পাচ্ছে, ওয়াই 10% হারে হ্রাস পাচ্ছে না, সেটা হয়তো 15%, 12%, 9%, 9.5% ইত্যাদি ইত্যাদি। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক। হ্যাঁ, এগুলো জানতে হবে, কারণ প্রশ্নের শেষে রয়েছে যে কিভাবে ব্যাখ্যা করতে হয়। তাহলে আংশিক ঋণাত্মকে এই জিনিসটা থাকে। আর শূন্য হচ্ছে যে দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত যদি হয় আরেকটির পরিবর্তন হয় না, হ্রাস বৃদ্ধি হয় না, একটারই শুধু হয়। হ্যাঁ, এক্ষেত্রে দুইটার ভিতরে যে রিলেশনটা সেটা হচ্ছে শূন্য। হ্যাঁ, একজন কথা বলছে একজন চুপ, আরেকজন কথা বলছে আরেকজন চুপ, ঠিক আছে? এরকম ধরনের উভয়ে কিন্তু কথা বলছে না। তো দেখা যাচ্ছে যে উভয়ে সমান হারে কথা বলছে, এ একজনকে 10টা গালি দিল, ও 10টা গালি দিল, সমান হারে একেবারে, তাহলে সেটা হচ্ছে পূর্ণ ধনাত্মক, ঠিক আছে? তো একজন 10টা গালি দিল, আরেকজন 10টা খুব ভালো কথা বললো, তাহলে সেটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক। ওকে, একজন 10টা গালি দিল, আরেকজন 15টা গালি দিয়ে দিল, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক। আবার একজন 10টা গালি দিল, সে আবার হচ্ছে যে 5টা ভালো কথা বললো, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এরকম একটা ব্যাপার। এবং এগুলোর মানগুলো যেটা সেটা আমি এখানে লিখেছি +1, এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সহসম্বন্ধ। হ্যাঁ, এছাড়া যে যদি পুরোটাই দেখো একসঙ্গে, এই যে প্লাস, সবগুলো এগুলো প্লাস, হ্যাঁ, কিন্তু প্লাসের ভিতরে এটার ধারণাটা হচ্ছে কি +.1 থেকে +.9 পর্যন্ত যদি আমরা মান পাই, রেজাল্ট পাই, তাহলে সেটা হচ্ছে আংশিক ধনাত্মক প্লাস, ঠিক আছে? আর যদি এই যে -1 থেকে 9 পর্যন্ত পাই, তাহলে সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক। কিন্তু পুরোপুরি যদি -1 পাই, পয়েন্ট না, দশমিক চিহ্ন নাই বা দশমিক আমার আসছে না, যদি দশমিক আমার না আসে সেক্ষেত্রে -1 হইলে সেটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক। আর যদি কোনোটাই না হয়ে শূন্য হয় তাহলে সেটা হচ্ছে শূন্য সহসম্বন্ধ রেজাল্ট, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে এই জিনিসটা। এগুলো রেজাল্ট কিন্তু আমার এইগুলোর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে? যেমন +.9999 আসতে পারে, অনেকগুলো 93789 ইত্যাদি ইত্যাদি আসতে পারে। হ্যাঁ, একের বেশি কখনো হবে না। যদি তোমার রেজাল্ট অঙ্ক যখন করবা, তোমার উত্তর যদি 1 এর বেশি চলে যায়, তাহলে মনে করবা অঙ্কটা তোমার হয়নি, ঠিক আছে? 1 এর বেশি যায় অঙ্কটা হয়নি। হ্যাঁ, এটা একটা পূর্ব অনুমান আর কি। তো এনিওয়ে, এটা হচ্ছে মোটামুটি আমাদের কোরিলেশন।
সম্পর্কে হালকা ধারণা, এবং এই যে 5টা আলোচনা করলাম ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই 5 ধরনের এখানে পাচ্ছি, এবং এগুলো মনে রেখে আমি যখন ব্যাখ্যা করব তখন এটার সঙ্গে মিলাতে হবে। আমার রেজাল্ট যখন আসবে +0.3, তখন আমাকে শেষে মন্তব্যে লিখে দিতে হবে যে হ্যাঁ এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে আংশিক ধনাত্মক। ঠিক আছে, এরকম ধরনের। তো এটার সহসম্বন্ধ নির্ণয়ের 3টা সূত্র রয়েছে। এই 3টা সূত্র, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কার্ল পিয়ারসনের সূত্র বলে। তো কার্ল পিয়ারসনের সূত্র, তারপরে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে নিয়োগ নির্ণয় করার জন্য, কল্পিত গড় থেকে সহসম্বন্ধ নির্ণয় করার জন্য। যে কোনো নিয়ম দিয়েই যদি করি আমি, উত্তর একটাই আসবে। আমি যদি এই নিয়মটা ফলো করে করি একটাই আসবে, আমি যদি এটা নিয়ম ফলো করি ওইটাই উত্তর আসবে, আমি যদি এই নিয়মটা ফলো করি উত্তর কিন্তু সেটাই আসবে। তো এই যে 3টা সূত্র, এই 3টা সূত্রের মধ্যে সবচেয়ে সহজ, ভালো, আমারও পছন্দ, তোমাদের জন্য সাজেশন, এটা হচ্ছে 2 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে সামেশন এক্স ওয়াই, এটা হচ্ছে মাইনাস চিহ্ন, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন, হ্যাঁ, ডিভাইডেড বাই, হ্যাঁ, এটা হোল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার, মাইনাস আছে এখানে, মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার। সামেশন এক্স স্কোয়ার একটা জিনিস, আর সামেশন এক্স হোল স্কোয়ার আরেকটা জিনিস। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, বাই এন, এবং ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, বাই এন। এটা হচ্ছে 2য় নাম্বার সূত্র এবং সবচেয়ে ভালো। এছাড়া অন্য যে সূত্র আছে সেটা দিয়েও করা যায় বিভিন্ন ক্ষেত্রে। যদি তোমার বলা থাকে কার্ল পিয়ারসনের সূত্র প্রয়োগ করে করো, আমি প্রশ্ন একটু পর্যবেক্ষণ করে দেখেছি, এরকম নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই যে অমুকের সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, বলা হচ্ছে সংক্ষিপ্ত বলতে কল্পিত গড় থেকে আর কি। তো এটার নিয়মটা বলা হচ্ছে যে যখন কোরিলেশন এক্স এবং ওয়াই এর মধ্যে, এই যে এক্স ওয়াই যদি নির্ণয় করতে বলে, এক্স ওয়াই এর মধ্যে যখন এই সংখ্যাগুলো যদি অনেক বড় হয়, 300, 400, 500 যদি হয়, হ্যাঁ, তখন এটাকে যখন আমরা এই নিয়মগুলো দিয়ে করব তখন সংখ্যা অনেক বড় হয়ে যাবে। ওই সংখ্যাটাকে ছোট করার জন্য বলা হচ্ছে এই নিয়মটা যদি ফলো করা হয় তাহলে সুবিধা হয়। তো যতগুলো অঙ্ক আমি দেখেছি মোটামুটি 2 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ, 3 ডিজিটস এর ম্যাথ দেখা যায় না। তো 3 ডিজিটস যদি চলে আসে তখন এই নিয়মটা ফলো করলে অঙ্কের যে সংখ্যাগুলো এটা ছোট হবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি উপরের নিয়মটা দিয়ে করো তাতেও কিন্তু সমস্যা নেই, এই নিয়মটাতে ঝামেলা একটু কম। তো বরাবরের মতো এর আগে আমরা যখন পরিসংখ্যানের সমস্যাগুলো সমাধান করেছিলাম, সেখানে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে আমি প্রশ্ন দেখব, প্রশ্নতে কি বলছে, কি ক্যালকুলেশন করতে বলেছে সেটা আমি প্রথমে মাথায় নেব। মাথায় নেওয়ার পরে আমাকে আমার যে ফোল্ডার রয়েছে, মেমোরিতে যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডার থেকে আমাকে দেখতে হবে যেটা নির্ণয় করতে বলেছে সেটার সূত্রটা কি। অতএব সূত্র মনে রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ। তাহলে আমার কোরিলেশন নির্ণয় করতে বলেছে, কোরিলেশন নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এটা। ওকে, এখন এই সূত্রটা যখন থাকবে তখন আমাকে মনে করতে হবে যে এই সূত্র অনুযায়ী আমার কি কি দরকার। আমার দরকার সামেশন এক্স ওয়াই, আমার দরকার সামেশন এক্স, আমার দরকার সামেশন ওয়াই, আমার দরকার সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, এগুলো কিন্তু দরকার। এক্স দরকার, ওয়াই দরকার, এক্স ওয়াই দরকার, এক্স স্কোয়ার দরকার, ওয়াই স্কোয়ার দরকার, এর বাইরে কিন্তু এখানে নাই। এবং এন দরকার, এন বলতে যে সংখ্যাগুলো সেগুলো। ওকে, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা প্রবলেমে যাই। এখানে নিচের উপাত্ত থেকে সংশ্লেষাঙ্ক বা সহসম্বন্ধ, কোরিলেশন অথবা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, হ্যাঁ, নির্ণয় করো এরকম। তো এটা হচ্ছে এক্স
নিচেরটা হচ্ছে ওয়াই। ওকে, তো এক্স এর মান দেওয়া আছে 4, 7, 8, 10, 12, 13। ওয়াই এর মান দেওয়া আছে 8, 14, 16, 20, 24, 26। তো এখন প্রশ্নটার সংশ্লেষণ, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই এর সংশ্লেষণটা কিরকম, রিলেশনটা কিরকম, এটা আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু সংশ্লেষাঙ্ক এটা প্রশ্ন এখানে দেয়া আছে, তাহলে আমার সংশ্লেষাঙ্ক বা এটার ইংরেজিটা দেয়া থাকবে, কোরিলেশন, ইংরেজিটাই দেখবা, বাংলাটা ওখানে দেখবা না, বাংলাটা দেখলে ঘাবড়ায় যাবা কি বলছে না বলছে। তো কোরিলেশন নির্ণয় করতে বলেছে, কোরিলেশন নির্ণয় করতে যেহেতু বলেছে সেহেতু আমার মনে করতে হবে, মনে করার চেষ্টা করতে হবে সূত্রটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা দিয়ে আমি করাচ্ছি, এটাই মনে রাখবা, পরের এই যে হিজিবিজি গুলো এগুলো পরে দেখা যাবে। তো সূত্রটা মনে চলে আসবে, এবং সেক্ষেত্রে যখন প্র্যাকটিস থাকলে এখানে এক্স এবং ওয়াই দেয়া আছে, তাহলে আমার এখানে এক্স ওয়াই লাগবে, এক্স ওয়াই একসঙ্গে লাগবে। তাহলে এক্স এবং ওয়াই কে যদি আমি গুণ করে দিই তাহলে আমি এক্স ওয়াই পাবো, আর এই গুণফলটাকে যখন আমি যোগ করব তখন আমি সামেশন এক্স ওয়াই পাবো। তারপরে এক্স স্কোয়ার আছে, অতএব এক্স এর যে মানটা ওটা যদি আমি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার পেয়ে যাব, এবং এক্স স্কোয়ারের কে যদি আমি সামেশন করি তাহলে আমি সেটা সামেশন এক্স স্কোয়ার পেয়ে যাব। স্যার তাহলে সারণী তৈরি করতে হবে না? হ্যাঁ, আমি আসতেছি। ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আমার মান দেয়া আছে, ওয়াই কে আমি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার পেয়ে যাব। ওয়াই স্কোয়ারের মানগুলো সবগুলো একসঙ্গে যোগ করলে আমি সামেশন হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, এবং আমি এখন উত্তর লিখছি। 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর এরকম করে লিখবা। তো সংশ্লেষাঙ্ক নির্ণয়ের জন্য গণনা সারণী, ক্যালকুলেশন টেবিল যেটা, সেটা আমি তৈরি করছি। এবং আমি বরাবরের মতো যেটা বললাম যে আমি ঘরগুলা নিয়েছি, কয়টা ঘর নেব, এই ঘরগুলা অনেক সময় মনে থাকে না, কারণ এখানে এই যে দেখো গণসংখ্যা নিবেশন থেকে শুরু করে গড়, মিন, মিডিয়ান, মোড, মেজার্স অফ ডিসপারশনের এখানে 9টার ভিতরে আবার কোনটার বেলায় আমি কয়টা যে কখন ঘর নিব, কোনটার বেলায় কয়টা ঘর হবে, ইত্যাদি ইত্যাদি, এতগুলো মনে রাখা একটু কঠিন ব্যাপার, কিন্তু চর্চা করতে করতে মনে চলে আসবে, তাই না? তো এখন ঘর কয়টা হবে, এই ঘর কয়টা হবে এটার জন্য আমার আবার সূত্রটাতেই যেতে হবে। সূত্রটাতে আমি বলেছি যে সূত্র তোমার কি ডিমান্ড করছে, সূত্রটা কি চাচ্ছে, সেটা তোমার যখন জানা থাকবে তখন তুমি কিন্তু এই সমস্যাটা তোমার হবে না যে ঘর কয়টা। তো ওখানে আমি দেখতে পাচ্ছি এক্স চাচ্ছে, সামেশন এক্স চাচ্ছে, সামেশন ওয়াই চাচ্ছে, সামেশন এক্স ওয়াই চাচ্ছে, সামেশন এক্স স্কোয়ার চাচ্ছে, সামেশন ওয়াই স্কোয়ার চাচ্ছে। যেহেতু চাচ্ছে সেহেতু 5টা করেই এনা। তো এক্স এর মান আমার দেওয়া ছিল, ওয়াই এর মানও আমার দেওয়া ছিল, এবং দেখো এক্স ওয়াই মানে হচ্ছে এক্স এবং ওয়াই কে আমি যোগ করব। হ্যাঁ, 4 আর 8 যোগ করলাম, 4 8 32, 32 বসিয়ে দিয়েছি। 7 আর 14 আমি গুণ করেছি, 9 8 পেয়েছি। অর্থাৎ এক্স ওয়াই একসঙ্গে দেওয়া আছে মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর গুণফল, অর্থাৎ এই ঘরটাতে এক্স এবং ওয়াই এর গুণফল বসবে। এবং যখন আমি এই সবগুলো যোগ করব তখন সামেশন এক্স ওয়াই চলে আসবে। সামেশন চিহ্নটা, বা আমরা এটাকে বলতে পারি যে এটা যোগ করাটাই হচ্ছে সামেশন, অথবা সামেশন করতে হবে মানেই হচ্ছে যোগ করতে হবে। ঠিক আছে, মানে কোনো কিছুর আগে যদি সামেশন দেওয়া থাকে তার মানে যোগ করতে হবে। যেমন সামেশন আলু, ঠিক আছে, মানে কি আলুগুলা যোগ করতে হবে। ঠিক আছে, সামেশন খিচুড়ি মানে কি খিচুড়ি যোগ করতে হবে, কে কি কিভাবে রান্না করলো না করলো এই। সামেশন এক্স মানে হচ্ছে এক্স কে আমি সামেশন করব, ওয়াই মানে ওয়াই কে সামেশন করব। ওকে, এটা অনেকেই তোমরা জানো, অনেকেই নাও জানতে পারো, খেয়াল নাও থাকতে পারে, সেই জন্য আমি বারবার এটা এখানে মেনশন করছি। তো এক্স ওয়াই পেলাম, তারপরে এক্স স্কোয়ার রয়েছে, অতএব এক্স স্কোয়ার মানে এই যে একটা করে মান, তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 7 এর স্কোয়ার হচ্ছে 49, আবার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 8 এর স্কোয়ার 64, 14 এর স্কোয়ার হচ্ছে 196। এরকম করে আমি ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন যদি আমি করে ফেলতে পারি, টেবিলটা আমার যদি সাজানো থেকে যায় তাহলে আর কিন্তু কোনো সমস্যা নেই। এবং সেক্ষেত্রে হচ্ছে কি, এই যে পরে আমি এগুলা যোগ করলাম, সামেশন এক্স করলাম, সামেশন ওয়াই করলাম, সামেশন এক্স ওয়াই করলাম, ঠিক আছে,
তারপরে সামেশন এক্স স্কোয়ার করলাম, সামেশন ওয়াই স্কোয়ার করলাম। আমার সারণী টেবিল তৈরি করা শেষ। টেবিল তৈরি করার পরে আমরা সাধারণত কি করেছি, যে সূত্র অনুযায়ী আমরা মান বসিয়েছি। তাহলে আমরা জানি আর আর মানে হচ্ছে এখানে কিন্তু কোরিলেশন, আর দিয়ে কোরিলেশন দেখানো হচ্ছে। এটা ছোট হাতের আর দিতে পারো, অনেক ক্ষেত্রে বড় হাতের আর দিতে পারো, সেটা সমস্যা নেই। তো এই আর দিয়ে অর্থাৎ কোরিলেশন সূত্র আমি জানি, আমার মুখস্থ রয়েছে। তো আমি মানটা এখন বসিয়ে দিব যেটা যে জায়গায়। তো সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে 1084, সামেশন এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে 1084। ওকে, তারপরে এই যে এখানে সূত্র সামেশন এক্স এবং সামেশন ওয়াই, সামেশন এক্স এর মান হচ্ছে 54, তাহলে আমি 54 এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে গুণ চিহ্ন দিবা, কিন্তু আমরা সাধারণত অনেক সময় দশমিক পয়েন্ট দিলেই কিন্তু গুণ হয়ে যায়, তাই না? কিন্তু এখানে দশমিক দেওয়া যাবে না, দশমিক দিলে পুরোটাই আবার দশমিকের ঘর চলে আসবে। হ্যাঁ, ছোট জিনিস খেয়াল করতে হবে। তাহলে 54 গুণ চিহ্ন, তারপরে হচ্ছে সামেশন ওয়াই, সামেশন ওয়াই হচ্ছে যে এখানে আমার 108, 108। তাহলে উপরের মানটা আমি বসিয়ে দিলাম। এন, এন এর মান বসিয়েছি 6। কেন 6? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 6টা, আমার এন হচ্ছে 6টা। এই যে 1 2 3 4 5 6, এই যতগুলো এক্স এর মান বা ওয়াই এর মান, এক্স এর মান যত থাকবে ওয়াই এর মানও কিন্তু ততগুলোই থাকবে। অতএব যতগুলো আছে ততগুলো আলাদা আলাদা করে থাকবে, এখানে কিন্তু ক্লাস ইন্টারভেল, ক্লাস শ্রেণী ব্যক্তি এটা সেটা কিছু নেই। ঠিক আছে, তাহলে এই চারটা এখানে আমি 6টা পাচ্ছি, অতএব এন এর মান হচ্ছে এখানে 6। ওকে, আচ্ছা, তারপরে সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স স্কয়ার পেয়েছি আমি 542। এই যে 542 আমি বসিয়ে দিয়েছি, মাইনাস চিহ্ন হচ্ছে সূত্রের মাইনাস চিহ্ন। তারপর হচ্ছে এই যে এই জায়গাটাতে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সামেশন এক্স এর হোল স্কয়ার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই যে সামেশন এক্স স্কয়ার এবং সামেশন এক্স এর হোল স্কয়ার, এটার ভিতরে তফাৎ কি, এই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন এখানে সামেশন ওয়াই স্কয়ার, আবার এখানে সামেশন ওয়াই এর হোল স্কয়ার, সামেশন সহ কিন্তু বলছে এই জিনিসটা, এখানে কিন্তু সামেশন ছাড়া বলছে। অর্থাৎ এখানে এক্স স্কয়ারের সামেশন, ঠিক আছে, এখানে এক্স এর সামেশন, এক্স এর সামেশনের হোল স্কয়ার। হ্যাঁ, জিনিস দুইটা কিন্তু আলাদা, এটা খেয়াল করবা। এখানে ওয়াই স্কয়ারের সামেশন, সামেশন ওয়াই স্কয়ার মানে ওয়াই স্কয়ারকে সামেশন করেছি, আর এখানে ওয়াই এর সামেশন এর হোল স্কয়ার। এই জন্য এই জায়গায় এক্স এর এই যে সামেশন এক্স 54, এই 54 এর হোল স্কয়ার বা স্কয়ার বসবে। ঠিক আছে, আবার সামেশন ওয়াই, এখানে সামেশন ওয়াই মানে হচ্ছে 108, এই 108 এর হোল স্কয়ার বসবে। ওকে, আর এখানে এন ছিল, এন মানে 6, এন মানে 6 বসিয়েছি। সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স স্কয়ার 542 বসিয়েছি। সামেশন ওয়াই স্কয়ার, এই যে সামেশন ওয়াই স্কয়ারের মান এখানে বসেছি 2168, এই যে 2168 এই যে মানটা। যোগ বিয়োগ কিন্তু ঠিক করে করতে হবে, যোগ বিয়োগ ভুল গেলে অঙ্ক গন্ডগোল হবে, অঙ্ক গন্ডগোল হলে মানে গাদা খাটুনি। আচ্ছা, এখন মান বসিয়েছি, মান বসানোর পরে আমি এখন যদি ক্যালকুলেটরে সরাসরি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এই জায়গায় আমি আসবো, এই জায়গায় আমি ক্যালকুলেটরে সরাসরি 54 ইন্টু 108 গুণ দিয়ে 6 দিয়ে ভাগ দিয়ে আমি পেয়েছি 970। ঠিক আছে, অথবা তুমি ধাপে ধাপে করতে পারো, 54 ইন্টু 108 এটা গুণফলটা প্রথমে একটা লাইনে বসাতে পারো, বসানোর পরে 6 দিয়ে গুণ করে এটাই আসবে। তাহলে 1084 মাইনাস 972, আবার 542 এখানে রয়ে যাচ্ছে। এখন 54 এর হোল স্কয়ার মানে কি, 54 দুইটা রয়েছে, তাহলে 54 ইন্টু 54, যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে আমি 6 দিয়ে ভাগ করব। সেই রেজাল্টকে আমি যখন 6 দিয়ে ভাগ করছি তখন আমার রেজাল্ট আসছে 486, এবং এখানে মাঝখানে কিছু নাই যেহেতু সেহেতু এখানে আছে হচ্ছে গুণ। আচ্ছা, তারপরে 2168 আমার ওয়াই এর সামেশন ওয়াই এর স্কয়ার এর মান ছিল, এটা রয়ে গেল। 108 গুণ করলে যে ফলাফল আসবে সেটার সঙ্গে আমি যখন 6 দিয়ে আমি যখন ভাগ করব তখন আমার রেজাল্ট আসবে 1944, 1944। ওকে,
আচ্ছা, উপরেরটা যখন আমি বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম আমি 112, বিয়োগ হচ্ছে 112, আর এখানে হচ্ছে এই 542 কে আমি 486 বিয়োগ করলাম, 56 পেয়েছি। তারপরে এটার বিয়োগ হচ্ছে 224 পেয়েছি। এখন 224 আর 56 কে আমি গুণ করেছি, গুণ করে আমি এই যে, হ্যাঁ, 12544 এটা পেয়েছি। এটার উপরে কিন্তু রুট ওভার রয়েছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। অতএব ক্যালকুলেটর গিয়ে আমি প্রথমে রুট ওভার চাপবো, তারপরে 12544 চাপবো, চাপলে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমি নিচে বসিয়ে দেবো। নিচে যখন বসিয়ে দেবো তখন আমার এই রেজাল্টটা আসলো হচ্ছে 112। এখন এই জায়গায় একটা ছোট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে উপরে 112 নিচেও 112, রেজাল্ট কি আসবে, 0 নাকি 1? এটা কিন্তু একটা প্রশ্ন। আমরা ছোট ক্লাসে করেছিলাম যে রেজাল্ট আসবে এখানে 1, তাই না? প্রশ্ন হচ্ছে কেন 1 আসবে? হ্যাঁ, উপর নিচে, তাহলে নিচে উপরে 1 থাকে, নিচেও 1 থাকে। অথবা এটাকে যদি আমি ভাগ করি, 112কে 112 দিয়ে ভাগ করলে 112 কে 112, ওতে ভাগফল আসে আমার হচ্ছে 1। ওকে, তাহলে এই অঙ্কটার কোরিলেশন হচ্ছে 1। যখন 1, তখন এটাকে আমি যখন মন্তব্য বা বিশ্লেষণ করব, প্রশ্নে দেয়া থাকে যে সংশ্লিষ্ট নির্ণয় করো এবং ফলাফলের মন্তব্য করো বা ফলাফল বিশ্লেষণ করো। তাহলে এই রেজাল্ট অনুযায়ী আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই এর মধ্যে পূর্ণ ধনাত্মক সহসম্বন্ধ বিদ্যমান, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। যেহেতু আসছে 1, ওই যে আমি এখানে এটা দেখেছিলাম, এই যে এটা যদি 1 আসে তাহলে পূর্ণ ধনাত্মক সহসম্বন্ধ, আর যদি এগুলো আসে, এই যেগুলো, তাহলে আমাকে লিখতে হবে তখন আংশিক ধনাত্মক সহসম্বন্ধ। আর যদি 0 আসে তাহলে লিখতে হবে এক্স এবং ওয়াই এর মধ্যে শূন্য সহসম্বন্ধ বিদ্যমান। আর যদি মাইনাস আসে, হ্যাঁ, মাইনাস পয়েন্ট আর কি, তাহলে আংশিক ঋণাত্মক সহসম্বন্ধ। আর যদি -1 আসে তাহলে পূর্ণ ঋণাত্মক সহসম্বন্ধ। ওকে, সহসম্বন্ধ নির্ণয়ের মোটামুটি একটা সূত্রকে ধরে আমরা এভাবে সহসম্বন্ধ নির্ণয় করতে পারি। ঠিক আছে।